আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের বিষয় লেনদেন। তাহলে আমাদেরকে জানতে হবে প্রথমে লেনদেন কাকে বলে। সকল ঘটনাই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। কারণ লেনদেন হতে গেলে অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য হতে হবে, এবং যে ঘটনাগুলো অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য সেই ঘটনাগুলোকে আমরা সাধারণত লেনদেন বলে থাকি। তবে ব্যবসায়িক লেনদেন হতে হলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে। মালিকের ব্যক্তিগত আর্থিক অবস্থার পরিবর্তন হলে সেটা ব্যবসায়িক লেনদেন হয় না। তাহলে দেখি আজকের উদ্দীপকে কি বলা হয়েছে। আজকের উদ্দীপকে বলা হয়েছে রিফাত এন্টারপ্রাইজ ব্যবসা প্রতিষ্ঠান 2017 সালে জানুয়ারি মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠান ঘটনাগুলো সংগঠিত হয়। কি কি ঘটনা সংগঠিত হয়েছে? জানুয়ারি 1 নগদ 5 লক্ষ টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। 2 তারিখে বলা হয়েছে ব্যাংকে 50,000 টাকা দিয়ে একটা হিসাব খোলা হলো। 3 তারিখে বলা হয়েছে ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। জানুয়ারি 4 তারিখে নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা। জানুয়ারি 5 তারিখ মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করেছে 40,000 টাকা। জানুয়ারি 6 তারিখ 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান করেছে। জানুয়ারি 7 তারিখে পাওনাদারকে পরিশোধ করা হয়েছে 15,000 টাকা। জানুয়ারি 8 তারিখে 18,000 টাকার বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। জানুয়ারি 9 তারিখে ধারে পণ্য বিক্রয় করা হয়েছে 50,000 টাকা। 10 তারিখে হলো নগদে মণিহারি ক্রয় 2,200 টাকা। জানুয়ারি 11 তারিখে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন 500 টাকা। এরপরে বলা হয়েছে জানুয়ারি 12 তারিখ সুমন ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। জানুয়ারি 15 তারিখ বিজ্ঞাপন বাবদ পরিশোধ হলো 1500 টাকা। জানুয়ারি 31 বেতন পরিশোধ করা হলো 18,000 টাকা। করণীয়, এখানে বলা হয়েছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে। খতে বলা হয়েছে লেনদেন নয় এমন ঘটনাগুলোর মোট পরিমাণ নির্ণয় করতে। ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করতে। হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব দেখাইতে বলা হয়েছে। প্রমাণ করতে বলা হয়েছে যে এ সমান সমান এল প্লাস ও ই। তবে এখানে একটা কথা স্মরণ রাখতে হবে যে পরীক্ষায় সাধারণত 3টা প্রশ্ন আসবে, তবে আমি শিখার সুবিধার্থে এখানে একটু প্রশ্ন সংযোজন করেছি। তবে উদ্দীপকের শেষে আমি একটা কথা বলতে চাই যে সমাধান দেখার আগে আপনারা কষ্ট করে অবশ্যই উদ্দীপকটি খাতায় লিখে নেবেন। খাতায় লিখে নিলে উদ্দীপকটা বুঝতে এবং সমাধানটা দেখে সহজে বোঝার সুবিধা হবে। দেখি এবার আমরা কিভাবে এটার সলিউশন করব, হাউ টু সলিউশন। এরপরে কতে বলা হয়েছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। তবে এখানে মনে রাখতে হবে প্রারম্ভিক মূলধনের পরিমাণ বললে বছরের প্রথম দিনে বা মাসের প্রথম দিনে যে টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয় সেই টাকার পরিমাণকেই বলা হয়েছে। তবে এখানে 1 তারিখে বলা হয়েছে নগদ 5 লক্ষ টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে মালিক ব্যবসাকে নগদ দিল 5 লক্ষ টাকা আর আসবাবপত্র দিছে 50,000 টাকা। এইটা যেহেতু প্রথম তারিখের, অতএব এটাই হলো প্রারম্ভিক মূলধন। তো দেখি কিভাবে। একটা ঘর কাটলাম, বিবরণ টাকা টাকা। তাহলে প্রথম দিনে আনছে নগদ টাকা আনছে 5 লক্ষ টাকা, আসবাবপত্র আনছে হলো 50,000 টাকা, মোট হলো 5,50,000 টাকা। এইটার নামই হলো প্রারম্ভিক মূলধন। খতে বলা হয়েছে লেনদেন নয় তার পরিমাণ, অর্থাৎ এই উদ্দীপকের মধ্যে যেগুলি শুধু ঘটনা লেনদেন নয় সেগুলো নিয়ে কত টাকা সেটা একটা পরিমাণ নির্ণয় করতে বলছে। তা প্রথমে আমি একটা ঘর কাটলাম, তারিখ বিবরণ টাকা টাকা। তা প্রথমেই সাল দিলাম 2017। জানুয়ারি 5 তারিখে বলা হয়েছে মালিক ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নিয়েছে। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে যদি ঋণ গ্রহণ করে তাহলে ব্যবসার কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে নাই, অতএব এটা লেনদেন নয়। তাহলে কত টাকা? 40,000 টাকা। তারপরে বলছে 6 তারিখে 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান করছি। তা ফরমায়েশ দিলে ব্যবসার কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে না, অতএব এটাও লেনদেন নয়। তারপরে আছে 8 তারিখে বলা আছে 18,000 টাকা বেতনের ম্যানেজার নিয়োগ দিছি। তো ম্যানেজার নিয়োগ দিলেই তার বেতন এখনো পরিশোধ করা হয়নি, অতএব আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই, অতএব এটাও লেনদেন নয়। জানুয়ারি 11 তারিখে বলা হয়েছে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিয়েছে। এটা তার ব্যক্তিগত লেনদেন, কিন্তু ব্যবসায়িক কোনো লেনদেন নয়, কারণ ব্যবসার কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে নাই, এই জন্য এটা ব্যবসায়িক লেনদেন নয়। এইবার যোগ করলাম 1,03,500, এই হলো মোট।
যেগুলো লেনদেন নয় তার মোট হলো 1,03,500 টাকা। এরপরে গতে বলা হয়েছে ঘটনা সময়ের কারণ ব্যাখ্যা করতে, অর্থাৎ হিসাব সমীকরণের মাধ্যমে যে ঘটনাগুলি ঘটেছে সেইগুলির কি কেন ঘটলো সেগুলো ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো প্রথমে একটা ঘর কাটলাম, তারিখ, লেনদেন, কারণ। 2017 তারিখের 1 তারিখের ঘটনা হলো লেনদেন, কারণ এটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে এবং হিসাব সমীকরণের যে উপাদান আছে 3টা এ, এল ও এগুলোর পরিবর্তন ঘটার কারণেই এটাকে লেনদেন বলা হয়েছে। যেহেতু নগদ টাকা আসছে, এ বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র আইছে, এ বৃদ্ধি পেয়েছে, আমরা এ দিয়ে বুঝাই আসবাবপত্র সম্পদ, আর হলো ওই দিয়ে বোঝায় মালিকানা সত্ত্ব। তাহলে এখানে লেনদেন হওয়ার কারণ হলো নগদও আমার সম্পদ, আসবাবপত্র সম্পদ, দুইটাই বৃদ্ধি পেয়েছে, এই জন্য এখানে এ বৃদ্ধি পেয়েছে। আর মালিকের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্বকে আমরা ওই দিয়ে প্রকাশ করি। 2 তারিখ এটাও লেনদেন, কারণ এখানে 50,000 টাকা দিয়ে ব্যাংকের হিসাব খোলা হয়েছে, ব্যাংক হিসাব টাকাটা পেয়েছে এবং ব্যবসা থেকে টাকাটা গেছে। তাহলে যখন ব্যাংক টাকাটা পেয়েছে তাহলে এ বৃদ্ধি পেয়েছে, আবার ব্যবসার থেকে নগদ টাকা গেছে, এ হ্রাস পেয়েছে। 3 তারিখ হলো লেনদেন, ধারে পণ্য ক্রয় করছি, ধারে পণ্য ক্রয় করলেও আমার এটা খরচ হয়েছে, তাহলে খরচ হলে আমরা জানি ওই হ্রাস পায়, অর্থাৎ মালিকানা সত্ত্ব কমে যায়। আর যেহেতু ধারে আমার দায় বৃদ্ধি পেয়েছে, এল বৃদ্ধি পেয়েছে। তারপরে জানুয়ারি 4 লেনদেন, কারণ এটাও নগদে বিক্রি করছি, নগদ টাকা আসছে, এই জন্য এ বৃদ্ধি পেয়েছে, আর বিক্রি করাতে আয় বৃদ্ধি পাওয়ার কারণে ওই বৃদ্ধি পেয়েছে। আমরা এখানে জানি যে যদি মুনাফা জাতীয় আয় হয় তাহলে ওই বৃদ্ধি পায়, মুনাফা জাতীয় ব্যয় হলে ওই হ্রাস পায়। তারপরে 5 তারিখ লেনদেন নয়, তার কারণ এখানে বলা হয়েছে মালিক ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করছে। মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করে ব্যবসার কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে নাই, অর্থাৎ উপাদানের উপর কোনো প্রভাবই পড়ে নাই, এই জন্য এটা লেনদেন নয়। 6 তারিখ এটাও লেনদেন নয়, 45,000 টাকা আসবাবপত্রের ফরমাইশ দিছি, কেবল ক্রয় করার জন্য ফরমাইশ দিছি, এটাও আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই, অর্থাৎ উপাদানের কোনো প্রভাব পড়ে নাই, উপাদান বৃদ্ধিও পায়নি, হ্রাসও পায়নি, এই জন্য এটা লেনদেন নয়। তারপর জানুয়ারি 7 তারিখ লেনদেন, পাওনাদারকে পরিশোধ করছে, তাহলে পাওনাদারকে যদি আমি পরিশোধ করি তাহলে আমার এল হ্রাস পাইছে, অর্থাৎ দায় কমে গেছে, আবার নগদ টাকাও কমে গেছে। আমরা নগদ টাকা যেহেতু সম্পদকে প্রকাশ করি এ দিয়ে, দায়কে প্রকাশ করি এল দিয়ে, এই জন্য এল হ্রাস পেয়েছে এবং এ হ্রাস পেয়েছে। 8 তারিখ লেনদেন নয়, ব্যাংক 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দিছে, এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ উপাদানের উপর কোনো প্রভাবই পড়ে নাই, অতএব এটা লেনদেন নয়। তারপরে 9 তারিখ লেনদেন, 9 তারিখে বলা হয়েছে ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রি করলে ওই বেটার কাছে আমি টাকা পাবো, এটা আমার সম্পদ, আর বিক্রি করছি আয় হয়েছে, আয় হলে ওই বৃদ্ধি পেয়েছে, তাহলে ওই বেটার কাছে টাকা পাবো মানে প্রাপ্য হিসাব, তাহলে প্রাপ্য হলো আমার সম্পদ, সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং ওই বৃদ্ধি পেয়েছে। লেনদেন জানুয়ারির 10 তারিখ, নগদে মণিহারি ক্রয় করছি যেহেতু হ্রাস পাইছে, খরচ হয়েছে, আমি একটু আগে বলে এসেছি যে যদি মুনাফা জাতীয় ব্যয় হয় তাহলে ওই হ্রাস পায়, আর নগদ টাকা চলে গেছে, এই জন্যই এ হ্রাস পেয়েছে। জানুয়ারি 11 তারিখে বলা হয়েছে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিচ্ছে, এটা লেনদেন নয়, এটা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই, অর্থাৎ উপাদানে কোনো প্রভাব পড়ে নাই বা পরিবর্তন হয়নি, এই জন্য এটা লেনদেন নয়। এরপরে আছে 12 তারিখে বলা হয়েছে সুমন ট্রেডার্সের নিকট হতে পাওয়া গেল, তাহলে এটা লেনদেন, আমার কাছে আসছে নগদ টাকা, এ বৃদ্ধি পেয়েছে, আর প্রাপ্য হিসাব কমে গেছে, প্রাপ্য হিসাবও সম্পদ, এই জন্য এ হ্রাস পেয়েছে। জানুয়ারির 15 তারিখে লেনদেন, কারণ বিজ্ঞাপন বাবদ পরিশোধ করছি, এটা আমার খরচ হয়েছে, আমি একটু আগে বলে আছি খরচ হলে ওই হ্রাস পায় এবং নগদ টাকা চলে গেছে, এই জন্য এ হ্রাস পেয়েছে। 31 তারিখ জানুয়ারি লেনদেন, কারণ এটা বেতন পরিশোধ করছে, আমার নগদ টাকা চলে গেছে এবং খরচ হয়েছে, তাই খরচ হলে ওই হ্রাস পেয়েছে এবং এ হ্রাস পেয়েছে। এরপরে আসি 19 নম্বরে বলা হয়েছে লেনদেনের উপর হিসাব সমীকরণের প্রভাব, অর্থাৎ কি কি প্রভাব পড়েছে সেগুলি আমি দেখব। এখন ঘর কাটলাম, তারিখ দিলাম,
জানুয়ারি 1 তারিখে। তাহলে এখানে 1 তারিখে বলা হয়েছে নগদ 5 লক্ষ টাকা এবং 50,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে নগদ টাকা আইছে, নগদ লেখলাম, আসবাবপত্র আইছে, আসবাবপত্র লেখলাম। আর এই দুইটা জিনিস কিসের জন্য আসছে? মূলধনের জন্য। তাহলে নগদ যদি আসে, ব্যবসায় নগদের টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে নগদে আমি প্রকাশ করি এ দিয়ে, এ বৃদ্ধি পেয়েছে। আসবাবপত্র সম্পদ, এটাকেও আমি প্রকাশ করি এ দিয়ে, এ বৃদ্ধি পেয়েছে। মূলধন, এটাকে আমি প্রকাশ করি ওই দিয়ে, ওই বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। 2 তারিখে ব্যাংক হিসাব, অর্থাৎ ব্যাংকে টাকা জমা দিয়ে হিসাব খোলা হয়েছে। তাহলে ব্যাংক হিসাব আর নগদ, ব্যাংকে টাকা জমা হয়েছে, ব্যাংকে টাকার পরিমাণ বাড়ছে, তাহলে এটা এই ব্যাংক হলো আমার সম্পদ। তাহলে সম্পদ বাড়ছে, এ বৃদ্ধি পেয়েছে, আবার নগদ টাকা চলে গেছে, এ হ্রাস পেয়েছে। 3 তারিখে ক্রয় হিসাব আর হলো প্রদেয়, অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় করছি বিধায় আমার খরচ হয়েছে, খরচ হলে ওই হ্রাস পেয়েছে। আর প্রদেয় হিসাব মানে বাকিতে লেনদেন করছি, এই জন্য ওই বেটা আমার কাছে টাকা পাবে, আমি দায়ী আছি, এই জন্য দায়ী থাকলে এল বৃদ্ধি পেয়েছে, দায়কে আমরা এল দিয়ে প্রকাশ করি। এরপরে বলছে জানুয়ারি 4 তারিখে বলা হয়েছে নগদে পণ্য বিক্রি করছি, নগদান আর বিক্রয়। তাই নগদ টাকা আমার সম্পদ, যেহেতু নগদে বিক্রি করছি, নগদ টাকা আমার কাছে আসছে, অতএব এটা আমার এ বৃদ্ধি পেয়েছে। আর বিক্রি করছি, আয় হয়েছে, আয় হলে ওই বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি 5 তারিখ লেনদেন নয়, অতএব এটার কোনো প্রভাব উপাদানের উপর পড়ে নাই। জানুয়ারি 6 তারিখ লেনদেন নয়, এটাও উপাদানের উপর কোনো প্রভাব পড়ে নাই। জানুয়ারি 7 তারিখ এখানে কি বলা হয়েছে? পাওনাদারকে পরিশোধ করছি, পাওনাদারকে আমরা বলি প্রদেয় হিসাব। তাহলে যে গ্রহীতা সে হয় হলো ডেবিট, এই জন্য প্রদেয় হিসাব আর হলো নগদ টাকা, নগদান হিসাব। তাই প্রদেয় যেহেতু পেয়ে গেছে টাকা, তাহলে আমার দায়ের পরিমাণ কমে গেছে, তাহলে এল হ্রাস পাইছে। আর নগদ টাকা আমার কাছ থেকে চলে গেছে, নগদ হলো আমার সম্পদ, এই জন্যই এ হ্রাস পেয়েছে। জানুয়ারি 8 তারিখ লেনদেন নয়, কারণ উপাদানের উপর কোনো প্রভাবই পড়ে নাই। 9 তারিখ বলা হয়েছে ধারে পণ্য বিক্রি করছি, ধারে কিনলে ওই বেটার কাছে আমি টাকা পাবো, ওই বেটার নাম হলো প্রাপ্য হিসাব, আর বিক্রি করছি বিক্রয় হিসাব। তাহলে প্রাপ্য হলো আমার সম্পদ, সম্পদ হলে এ বৃদ্ধি পেয়েছে, আর বিক্রি করছি আয় হয়েছে, আয় হলে ওই বৃদ্ধি পেয়েছে। 10 তারিখ মণিহারি ক্রয় করছি নগদে, তাহলে খরচ হয়েছে আর নগদ টাকা চলে গেছে। যদি খরচ হয়ে থাকে তাহলে ওই হ্রাস পেয়েছে, আর নগদ টাকা চলে গেছে, এই জন্য এ হ্রাস পেয়েছে। এরপরে আসে জানুয়ারি 11 তারিখ লেনদেন নয়, কারণ উপাদানের উপর কোনো প্রভাব পড়ে নাই। জানুয়ারি 12 তারিখ নগদে নগদ টাকা পাওয়া গেছে সুমন ট্রেডার্সের কাছ থেকে, তাহলে নগদান আসছে আর প্রাপ্য হিসাব কমছে, অর্থাৎ যার কাছে আমি টাকা পাইতাম সে আমার টাকাটা পরিশোধ করে দিয়েছে। তাহলে নগদান হিসাব হলে পারে এ বৃদ্ধি পেয়েছে, আর প্রাপ্য হিসাব হলো এ হ্রাস পেয়েছে। তারপর জানুয়ারি 15 তারিখ বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছে নগদ টাকা, তাহলে বিজ্ঞাপন আর নগদ, বিজ্ঞাপন হলো ব্যয়, যদি ব্যয় হয় তাহলে ওই হ্রাস পায়, আর নগদ টাকা চলে গেছে, এই জন্য এ হ্রাস পেয়েছে। তারপরে আছে 31 তারিখ বেতন দিছি, বেতন হলো খরচ হয়েছে, নগদ টাকা চলে গেছে, বেতন খরচ হয়েছে বিধায় ওই হ্রাস পেয়েছে, আর নগদ টাকা চলে গেছে বিধায় এ হ্রাস পেয়েছে। এরপরে বলা হয়েছে যে টেবুলার পদ্ধতির হিসাব সমীকরণের প্রভাব, অর্থাৎ এখানে বলা হয়েছে এ সমান সমান এল প্লাস ও ই প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে প্রমাণ করতে গেলে আমার টেবুলার মেথড করতে হয়। তাহলে একটা ঘর কাটলাম, আমি উদ্দীপক পড়ে আমি ঘরগুলো আগে সিলেক্ট করে নিছি, নগদ, আসবাবপত্র, ব্যাংক, প্রাপ্য হিসাব, আর প্রদেয় হিসাব, আর মূলধন হিসাব। তো প্রথমেই হলো সাল 2017 1 তারিখে নগদ টাকা আনছে 5 লক্ষ টাকা, নাইলে নগদের ঘরে বসলো, আসবাবপত্র আনছে 50,000, আসবাবপত্রের ঘরে বসছে, দুইটা মিলিয়ে হলো মূলধন, এই মূলধন হলো 5,50,000, এটাকে আমরা বলি বিনিয়োগ। এরপর 2 তারিখে ব্যাংকে হিসাব খোলা হলো, তো ব্যাংকে হিসাব খোলা হলে নগদ টাকা আমার কাছ থেকে চলে গেছে, আর ব্যাংকে টাকা বাড়ছে। তাহলে এবার আমার উদ্বৃত্ত কত থাকে? নগদ থাকলো 4,50,000, আসবাবপত্র 50,000, ব্যাংক 50,000, মূলধন হলো 5,50,000। এরপরে 3 তারিখে ধারে পণ্য ক্রয় করছি, তাহলে ক্রয় করলে আমার ব্যয় হয়েছে, আর ধারে যেহেতু প্রদেয় হিসাব বাড়ছে, তাহলে প্রদেয় হিসাবের ঘরে বসলো 25,000, আর ব্যয় হয়েছে বিধায় মূলধন থেকে কমে গেল 25,000, এটা হলো ক্রয়। এরপরে দেখি উদ্বৃত্ত কত থাকে, নগদ কোনো পরিবর্তন নাই 4,50,000, আসবাবপত্র 50,000, ব্যাংক 50,000, প্রদেয় হিসাব 25,000, আর মূলধন হলো 5,25,000। নগদে বিক্রি করছি, তাহলে নগদ টাকা আমার কাছে আইছে 4 তারিখে, নগদের ঘরে বসাইলাম 45,000 টাকা, আর বিক্রি করছি আয় হয়েছে, আয় হইলে মূলধনের পরিমাণ বাড়ে, মূলধনের ঘরে বসলো 45,000, এটা হলো বিক্রয়। এবার দেখি উদ্বৃত্ত কত থাকে,
নগদ হলো 4,95,000, আসবাবপত্র 50,000, ব্যাংক হলো 50,000, প্রদেয় হিসাব 25,000 আর মূলধন হলো 5,70,000। তারপরে 5 তারিখ মালিক ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করছে, এটা কোনো লেনদেন নয়, এই জন্য টেবুলার মেথডে এটার প্রভাব পড়বে না। 6 তারিখ 45,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান করছি, এটাও লেনদেন নয়, অতএব এটার উপর কোনো প্রভাব পড়বে না। পাওনাদারকে পরিশোধ করছি, তাহলে পাওনাদারকে পরিশোধ করলে আমার কি হয়েছে, 7 তারিখে নগদ টাকা চলে গেছে আর পাওনাদারের পরিমাণ কমে গেছে। তাহলে আমার উদ্বৃত্ত কত থাকলো, নগদ যেহেতু চলে গেছে তাহলে কমে গেল 4,80,000, আসবাবপত্র যা আছে তাই 50,000, ব্যাংকে যা আছে 50,000 আর প্রদেয়ের পরিমাণ কমে হয়ে গেল 10,000, মূলধন 5,70,000। 18,000 টাকা বেতনের ম্যানেজার নিয়োগ দিছে 8 তারিখে, অতএব এটা কোনো লেনদেন নয়, বিধায় টেবুলার মেথডে আসবে না। 9 তারিখ ধারে পণ্য বিক্রি করছি, ধারে পণ্য বিক্রি করলে প্রাপ্যর পরিমাণ বাড়ে, অর্থাৎ আমি মানুষের কাছে টাকা পাবো, সেটাকে আমরা বলি প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব। তাই প্রাপ্যর ঘরে হলো 50,000, আর যেহেতু বিক্রি করছি আমার আয় হয়েছে, তাহলে মূলধনের পরিমাণ বাড়িয়ে গেছে। এবার দেখি উদ্বৃত্ত কত থাকে, নগদ যা ছিল তাই 4,80,000, আসবাবপত্র 50,000, ব্যাংক 50,000, প্রাপ্য হিসাব 50,000, প্রদেয় হিসাব 10,000 আর মূলধন 6,20,000। 10 তারিখ নগদে মণিহারি ক্রয় করছি, তাহলে নগদে মণিহারি যদি ক্রয় করে থাকি, নগদ টাকা আমার কাছ থেকে চলে গেছে 2,500, আর এটা আমার ব্যয় হয়েছে, ব্যয় হওয়ার কারণে মূলধনের পরিমাণ কমে গেছে, এটার নাম লিখলাম মণিহারি। তাহলে আমার উদ্বৃত্ত কত থাকলো, নগদ থাকলো 4,77,800, আসবাবপত্র 50,000, ব্যাংক 50,000, প্রাপ্য হিসাব 50,000, প্রদেয় হিসাব 10,000 আর মূলধন হলো 6,17,800। মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিচ্ছে, এটা কোনো লেনদেন নয়, এখানে এই জন্য আসলো না। 12 তারিখ সুমন ট্রেডার্সের নিকট হতে ব্যবসা পাওয়া গেল, তাহলে সুমন ট্রেডার্সের নিকট থেকে যদি পাই তাহলে আমার নগদ টাকা আসছে, তাহলে নগদের পরিমাণ বাড়বে। আর ওই প্রাপ্য হিসাব, সুমন ট্রেডার্স মানেই হলো প্রাপ্য হিসাব, তাহলে প্রাপ্য হিসাবের কাছে পাইতাম আমি 50,000, বেটা দিয়ে দিচ্ছে আমার কাছে 30,000, তাহলে প্রাপ্যর পরিমাণ কমে গেল। তাহলে উদ্বৃত্ত কত থাকে, 5,07,800, আসবাবপত্র 50,000, ব্যাংক হলো 50,000, প্রাপ্য হিসাব হলো 20,000, প্রদেয় হিসাব 10,000 আর মূলধন হলো 6,17,800। এবার আমি এই পৃষ্ঠায় ওই উদ্বৃত্তটাই নিয়ে চলে আসলাম এখানে। নিয়ে আসার পরে এবার 15 তারিখ বিজ্ঞাপন বাবদ পরিশোধ করছি, তাহলে 15 তারিখ বিজ্ঞাপন বাবদ যদি পরিশোধ করে থাকি তাহলে নগদ টাকা আমার চলে গেছে, আর যেহেতু ব্যয় হয়েছে মূলধনের পরিমাণ কমে গেছে, তো এটার নাম হলো বিজ্ঞাপন। তাহলে আমার এবার উদ্বৃত্ত কত থাকলো, নগদ হলো 5,06,300, আসবাবপত্র 50,000, ব্যাংক হলো 50,000, প্রাপ্য হিসাব হলো 20,000, প্রদেয় হিসাব 10,000, মূলধন হলো 6,16,300। এরপরে হলো 31 তারিখ বেতন পরিশোধ করছি, বেতন পরিশোধ করলেও আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে 18,000, আর যেহেতু এটা ব্যয় হয়েছে তাহলে মূলধনের পরিমাণ কমে গেছে, তাহলে লিখলাম বেতন। এবার দেখি উদ্বৃত্ত কত, নগদ থাকলো 4,88,300, আসবাবপত্র 50,000, ব্যাংক 50,000, প্রাপ্য হিসাব 20,000 আর প্রদেয় হিসাব 10,000 আর মূলধন থাকলো 5,98,300। এইবার আমার প্রমাণ করতে হবে যে এ সমান সমান এল প্লাস ও এ, তাহলে এর মধ্যে কি আছে, এ মানে হলো সম্পদ, তাহলে সম্পদে আমার আছে হলো নগদ আছে 4,88,300, আসবাবপত্র এটাও আমার সম্পদ, এটার সাথে যোগ করলাম 50,000, ব্যাংক আমার সম্পদ, এটার সাথে যোগ করলাম 50,000, প্রাপ্য হিসাবও সম্পদ, এটার সাথে যোগ করলাম 20,000, তারপরে দিলাম সমান সমান। সমান সমান হলো প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব আছে হলো 10,000 আর মালিকানা সত্ত্ব অর্থাৎ ওই আছে 5,98,300। এবার এ পাশ অর্থাৎ সম্পদ পাশ যোগ করলাম, বেরোল হলো 6,08,300, এবার সমান সমান দায় পাশ যোগ করলাম 6,08,300, অতএব প্রমাণ হয়ে গেল যে এ সমান সমান এল প্লাস ও ই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার এই ভিডিও যদি কারোর কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সর্বপ্রথমেই পৌঁছে যায়।